সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ২৯তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ইরতাজউদ্দিন কাশিমপুরি খুব প্রফুল্ল বোধ করছেন। ফজরের ওয়াক্তে এমনিতেই তিনি প্রফুল্ল বোধ করেন। অন্য এক ধরনের আনন্দ কিছুটা হলেও তাকে অভিভূত করে রাখে। কেন এরকম হয় তিনি নিজেও জানেন না। হয়তো নতুন একটা দিন শুরু করার আনন্দ। শুধু মানুষ না, পশু পাখি গাছপালা সবাই নতুন দিন শুরু করে, সেই সবার সঙ্গে যুক্ত থাকার আনন্দ। আজকের আনন্দের সঙ্গে বিষাদ মিশ্রিত আছে। তিনি তার শোবার ঘর থেকে শিশুর কান্না শুনছেন। এই শিশু সবসময় কাঁদে না, হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে, আবার হঠাৎই থেমে যায়। তার বাড়িতে দীর্ঘদিন কোনো শিশু কাঁদেনি, এ প্রথম কাঁদছে। জায়নামাজে বসে তার মনে হলো শিশুর কান্নার মতো পবিত্র কোনো ব্যাপার অবশ্যই আছে। যতবারই তিনি শিশুর কান্না শুনছেন ততবারই তার মন অন্যরকম হয়ে যাচ্ছে। শিশুটির এখনো কোনো নাম দেওয়া হয়নি। সদরুল আমিন সাহেবের পুত্র সন্তান। সদরুল আমিন সাহেব ছেলের মুখ দেখে যেতে পারেননি, ছেলের জন্ম সংবাদও শুনে যেতে পারেননি। একজন বাবার জন্য এর চেয়ে দুঃখের কিছু হতে পারে বলে ইরতাজউদ্দিনের মনে হয় না। তবে নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য এর পেছনেও আছে। ইরতাজউদ্দিন কমলা এবং তার পুত্রকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। দেশের অবস্থা আর একটু ভালো হলেই মা পুত্রকে খুলনা দিয়ে আসবেন। কমলার মার বাড়ি খুলনার বাগেরহাটে। এই সুযোগে বাগেরহাটের খান জাহান আলীর মাজারও জিয়ারত করতে হবে। ইরতাজউদ্দিন অন্যান্য দিনের চেয়ে আজ অনেক বেশি সময় জায়নামাজে কাটালেন। তার সামান্য কারণও আছে। তিনি খতমে জালালি শুরু করেছিলেন, আজ সেই খতম শেষ হলো। ফজরের নামাজ শেষ করে দীর্ঘ সময় নিয়ে দোয়া করলেন। দোয়ার পরপর মনটা একেবারেই শান্ত হয়ে গেল। কদিন ধরেই মন খুব অশান্ত হয়েছিল। রাতে ভালো ঘুম হতো না, মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতেন। সেসব দুঃস্বপ্নের কোনো আগা মাথা নেই। একটা দুঃস্বপ্ন খুবই স্পষ্ট দেখলেন, যেন শাহেদ এসেছে নীলগঞ্জে। সে একা, সঙ্গে কেউ নেই। সে খুব রোগা হয়ে গেছে, রোগা এবং বুড়ো। কণ্ঠার হাড় বের হয়ে গেছে, ঠোঁট ফ্যাকাশে, মাথার চুল প্রায় সবই সাদা। তিনি বললেন, তোর এই অবস্থা কেন? চুল টুল পেকে বুড়ো হয়ে গেছিস, কি হয়েছে? শাহেদ জবাবে বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। তিনি অবাক হয়ে দেখলেন শাহেদ ক্রমাগত মাথা চুলকাচ্ছে, মাথা ভর্তি উকুন, মাথা থেকে উকুন টপ টপ করে মাটিতে পড়ছে। তিনি বললেন, তুই একা কেন? ওদের কোথায় রেখে এসেছিস? তার উত্তরেও শাহেদ বিড়বিড় করে কি বলল। তিনি বললেন, বিড়বিড় করছিস কেন? কি বলবি পরিষ্কার করে বল। কে সে? গলা পরিষ্কার করে নে। তোর দেখি মাথা ভর্তি উকুন, তুই গোসল করিস না? শাহেদ বলল, ভাইজান, বিরাট বিপদে পড়েছি, বলেই কাঁদতে শুরু করল। তখন তার ঘুম ভেঙে গেল। সেই রাতে তার ঘুম হলো না। তিনি শাহেদকে চিঠি লিখতে বসলেন। শাহেদ, দোয়া গো। পর সমাচার এই, আমরা মঙ্গল মতো আছি। তোমাদের কোনো খবর না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত। ফুলপুর টেলিগ্রাম অফিস হইতে তোমাকে পরপর 2টি টেলিগ্রাম করিয়াছি, কোনো জবাব পাই নাই। টেলিগ্রাম ছাড়াও তোমাকে পত্র দিয়াছি, তাহারও জবাব পাই নাই। নীলগঞ্জের অবস্থা এখন মোটামুটি ভালো। প্রথম দফায় জনৈক আধা পাগল সামরিক অফিসার নীলগঞ্জে কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। তিনি কোনো রকম কারণ ছাড়াই কিছু মানুষ মেরে ফেলেছেন। তার মধ্যে নীলগঞ্জ থানার ওসি সদরুল আমিন সাহেবও ছিলেন। আল্লাহর অশেষ রহমত, উনি অতি অল্প সময়েই প্রস্থান করেছেন। বর্তমানে নীলগঞ্জ থানায় একদল মিলিটারি অবস্থান করিতেছে। তাহাদের প্রধান একজন ক্যাপ্টেন, নাম মুহাম্মদ বাসেত। অতি ভদ্র ও সজ্জন, সবচেয়ে বড় কথা ধর্মপ্রাণ।
গত জুম্মার দিনে তিনি সকলের সঙ্গে জুম্মার নামাজ আদায় করিয়াছেন। খুতবার শেষে তিনি ইংরেজিতে একটা বক্তৃতা দিয়াছেন। বক্তৃতাটি আমার বিশেষ পছন্দ হইয়াছে। তিনি বলিয়াছেন, বহু দুঃখ ও বহু কষ্টে আমরা ইংরেজের গোলামি হইতে মুক্ত হইয়াছি। এখন আবার নতুন চক্রান্ত শুরু হইয়াছে। আমাদের সবাইকে সেই চক্রান্ত সম্পর্কে সাবধান থাকিতে হইবে। একজন মুসলমান অন্য আরেকজন মুসলমানের ভাই। ভাই সব সময় থাকিবে ভাইয়ের পাশে। এক ভাই যদি ভুল করে, অন্য ভাই তাহা শুধরাইয়া দিবে। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে অত্র এলাকার হিন্দুদের সঙ্গেও সদ্ভাব আছে। আমাদের স্কুলের শিক্ষক কালীপদ বাবুকে ডাকাইয়া নিয়া তার সঙ্গে দাবা খেলেন। কালীপদ বাবুও ক্যাপ্টেন সাহেবের ভদ্রতায় মুগ্ধ। ক্যাপ্টেন সাহেবের উদ্যোগে এইখানে স্থানীয়ভাবে শান্তি কমিটি গঠন করা হইয়াছে। আমি সেই কমিটির প্রেসিডেন্ট। কমিটির প্রধান কাজ শান্তি বজায় রাখা। নীলগঞ্জের শান্তি বর্তমানে বজায় আছে। সদরুল আমিন সাহেবের বিধবা স্ত্রী পুত্রসহ বর্তমানে আমার সঙ্গে আছে। আমি তাহাদের খুলনায় পৌঁছাইয়া দিয়া খুলনা হইতে রকেট স্টিমার যোগে ঢাকা যাইব এবং তোমাদেরকে আমার কাছে নিয়ে আসিব। তোমাদের চিন্তায় আমি বড়ই অস্থির থাকি। ভোরবেলায় চিঠি পোস্ট করতে গিয়ে তিনি ফিরে এলেন। পোস্ট অফিস বন্ধ। পোস্টমাস্টার কাউকে কিছু না বলে পোস্ট অফিস তালা বন্ধ করে চলে গেছে। চিঠি পোস্ট করতে হলে এখন যেতে হবে ফুলপুর। তার শরীরটা ভালো যাচ্ছিল না। হাঁটলে হাঁটুতে ব্যথা করে, পায়ে পানি এসে যায়। তারপরেও তিনি নিজেই হেঁটে হেঁটে ফুলপুরে গেলেন। এই কাজটা অন্যকে দিয়েও করানো যেত। তিনি ব্যক্তিগত কাজ কখনোই অন্যকে দিয়ে করান না। নবী করিম তার কাজ নিজে করতেন। ইরতাজউদ্দিন সারা জীবন নবী করিমকে অনুসরণ করে এসেছেন। আর শুধুমাত্র বয়সের দোহাই দিয়ে তা থেকে বিরত থাকবেন তা হয় না। তিনি ফুলপুর রওনা হলেন। চিঠির সঙ্গে টেলিগ্রামও করলেন। সেই টেলিগ্রামেরও কোনো জবাব এলো না। মনে হচ্ছে পুরো দেশে ডাক যোগাযোগ বলে কিছু নেই। তার মন খুবই অস্থির হল। তিনি অস্থিরতা দূর করার জন্যে ইস্তেখারা করার সিদ্ধান্ত নিলেন। ইস্তেখারায় বিশেষ বিশেষ দোয়া দরুদ পড়ে পবিত্র মনে ঘুমোতে যেতে হয়। তখন স্বপ্নে প্রশ্নের জবাব আসে। তবে স্বপ্ন খুব সরাসরি হয় না। আল্লাহ পাক প্রতীকের মাধ্যমে বান্দার প্রশ্নের জবাব দেন। সেই প্রতীক বোঝা সবসময়ই কঠিন। তারপরও তিনি এক রাতে ইস্তেখারা করে ঘুমোতে গেলেন। স্বপ্নে দেখলেন রুনিকে। রুনি বড় একটা থালায় কি যেন খাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি খাচ্ছিস? রুনি বলল, বলবো না। তিনি বললেন, দেখি। রুনি বলল, দেব না। এই স্বপ্নের মানে কি? রুনি খাওয়া দাওয়া করছে, তার মানে সে ভালো আছে। বড় একটা থালায় খাবার নিয়ে খাচ্ছে, এর অর্থও ভালো। ছোট একটা পিরিচে খাবার নিয়ে খাচ্ছে দেখলে অভাব বুঝাতো। তবে তিনি রুনিকে একা দেখেছেন, সঙ্গে বাবা মা কেউ নেই। এরও কি কোনো অর্থ আছে? শাহেদ এবং আসমানি এরা দুজন কোনো বিপদে পড়েনি তো? তিনি রুনির কাছে খাবার চাইলেন। রুনি দিতে রাজি হল না। এরও কি আলাদা কোনো অর্থ আছে? আছে নিশ্চয়ই, তিনি ধরতে পারছেন না। এর পরপরই তিনি খতমে জালালি শুরু করেন। আজ সেই খতম শেষ হয়েছে। তিনি খুব ভালো বোধ করছেন। তার মন বলছে আর কোনো ভয় নেই। ইরতাজউদ্দিন জায়নামাজ ছেড়ে উঠতেই কমলা ঘর থেকে বের হলো। ইরতাজউদ্দিন বললেন, কেমন আছো গো মা? কমলা বলল, ভালো। তোমার ছেলের জ্বর কি কমেছে? জি, কমেছে, আলহামদুলিল্লাহ। চাচাজি, আমি আপনাকে একটা কথা বলতে আসছি, জরুরি কথা। বলো মা।
আমি খুলনা যাব না, সেখানে আমার কেউ নাই। মা মারা গেছেন, সৎ ভাই আছে, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না। খুলনা গেলে ছেলে নিয়ে আমি বিপদে পড়ব। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধারের মালিকও আল্লাহ। মাগো শোনো, তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবা, তোমার কোনো সমস্যা নেই। আপনার অনেক মেহেরবানি। চাচাজি, আপনাকে চা বানাই দিই, চা খান? বানাও, চা বানাও। ততক্ষণ আমি তোমার ছেলে কোলে নিয়ে বসে থাকবো। আল্লাহ পাকের রহমতের একটা সূরা আছে, সূরা আর রহমান। এইটা পড়ে তার মাথায় ফুঁ দিব। মাশাল্লাহ, তোমার এই ছেলে সুসন্তান হবে। চা শেষ করে ইরতাজউদ্দিন সাহেব হাঁটতে বের হলেন। তার এই হাঁটা স্বাস্থ্য রক্ষার হাঁটা না। ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে নদীর পাড় পর্যন্ত যেতে তার খুব ভালো লাগে। সোহাগী নদীর পানি এই বছর দ্রুত বাড়ছে, ফুলে ফেঁপে উঠছে। প্রতিদিনই নদী বদলে যাচ্ছে। সব পরিবর্তনের মধ্যে এই পরিবর্তন দেখার মধ্যেও আনন্দ আছে। ইরতাজউদ্দিন দেখলেন নদীর পানি আরও বেড়েছে। বন্যা হবে না তো? নীলগঞ্জ উঁচু অঞ্চল, সহজে বন্যা হয় না, তবে প্রতি 7 বছর পর পর প্রবল বন্যা হয়। 7 বছর কি হয়েছে? মাওলানা সাহেব, আপনার শরীরটা আজ কেমন? ইরতাজউদ্দিন চমকে তাকালেন। নিবারণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই মানুষ হাস্যমুখী, অতি দুঃসময়েও তার মুখে হাসি থাকে, অতি ভালো গুণ। ছোটখাটো মানুষ, গায়ের রং গাঢ় কৃষ্ণ, মাথার ঘন চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। সাদামাটা চেহারার এই লোক গানের আসরে নিমেষের মধ্যে ঘোর তৈরি করতে পারে, এমন দরদি গলা এই অঞ্চলে আর নাই। তুমি কোত্থেকে নিবারণ? নিবারণ হাসল, এগিয়ে এসে পা ছুঁয়ে প্রণাম করল। তার প্রণামের ভঙ্গি অদ্ভুত। আঙুল দিয়ে পা ছুঁয়ে সেই আঙুল জিভে ঠেকায়। আমরা হইলাম বাদাইম্মা পাখি, আমরার কি কিছু ঠিক আছে? ঘুরতে ঘুরতে চলে আসছি। এখন সময় খারাপ, এখন কি আর এত ঘোরাঘুরি করা ঠিক? কথা ঠিক, তয় এক জায়গায় মন টিকে না। অনেকে বলছে ইন্ডিয়া চইলা যাও। যাব কেন কন? এইটা আমার দেশ না? অবশ্যই তোমার দেশ। নিজের দেশে আমারে সবেই চিনে, যেখানে যাই আদর কইরা বসায়। ইন্ডিয়ায় আমারে কে চিনে? ইরতাজউদ্দিন বললেন, ঠিকই বলেছ। নিবারণ গুনগুন করে উঠল, পাখি থাকে নিজের বনে, বনের মধু খায়। সেই পাখি কেমনে বলো বন ছাইরা যায়। বনে লাগছে মহা আগুন, সব পুইড়া যায়। এখন বলো সেই পাখিটার হবে কি উপায়? ইরতাজউদ্দিন বললেন, গানটা এখন বাতলা যে? ভালো গান বেঁধেছ। নদীর পাড়ে একা একা কি করতেছ? মনটা খুব খারাপ ছিল, এই জন্য ভাবলাম নদীর পাড়ে আয়সা বসি। নদীর পানি হইল চলতি পানি, চলতি পানি মনের দুঃখ সাথে কইরা নিয়া যায়। নিবারণ, আমার সাথে চলো, নাস্তা করবে। নিবারণ বিনয়ের সঙ্গে বলল, যে না, মন ভালো করতে আসছি, দেখি মন ভালো হয় কিনা। মন এত খারাপ কেন? নিবারণ আবারও গুনগুন করে উঠল, আসমানে উঠতাছে শকুন, জলে পড়ছে ছায়া, মানুষ মরে ঘরে ঘরে, আমি থাকি চাইয়া। ইরতাজউদ্দিন সাহেবের ইচ্ছা করছে কিছুটা সময় নিবারণের সঙ্গে থাকেন। সেই ইচ্ছা তিনি দমন করলেন। নিবারণ এসেছে একা একা থাকার জন্য,
তাকে একা থাকতে দেওয়া উচিত। তিনি বাড়িতে ফিরে এলেন। নিবারণ একা একা ঘুরতে লাগল। দুপুরের দিকে মিলিটারি তাকে নদীর পাড় থেকে ডেকে নিয়ে গেল। ক্যাপ্টেন সাহেব নিবারণের অনেক নাম শুনেছেন, তার গান শুনতে চান। ক্যাপ্টেন মুহাম্মদ বাসেত নিবারণের গান শুনে মুগ্ধ হলেন। তার আফসোস হলো যে সঙ্গে ক্যাসেট প্লেয়ার নেই। ক্যাসেট প্লেয়ার থাকলে গানটা রেকর্ড করা যেত। ক্যাপ্টেন সাহেব বললেন, যে গানটা গেয়েছ সেটা আবার গাও। এটা কি ধরনের গান? নিবারণ বলল, হ্যাঁ রে, বলে কাটা বিচ্ছেদের গান। উকিল মুন্সির কাটা বিচ্ছেদ, এই বিচ্ছেদ কইলজা কাটে। ক্যাপ্টেন সাহেব বাংলা জানেন না। নিবারণের কথা ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছেন নীলগঞ্জ স্কুলের শিক্ষক সগির সাহেব। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে সগির উদ্দিনের ভালো সখ্যতা হয়েছে। তিনিও প্রায়ই ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দাবা খেলতে আসেন। ক্যাপ্টেন সাহেব দাবায় তেমন পারদর্শী না। সগির উদ্দিন ইচ্ছা করে ভুল খেলে হেরে যান, কারণ তিনি জানেন দাবায় হারলে মেজাজ খারাপ হয়। তিনি বুদ্ধিমান মানুষ। মিলিটারির মেজাজ খারাপ হয় এমন কাজ তিনি করবেন না। নিবারণ গান ধরল, শোয়া সান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। গানের কথাগুলি সগির উদ্দিন অনুবাদ করে দিচ্ছেন। ও মাই লাইং বার্ড, আই এম কলিং ইউ, ওয়াই ইউ আর নট রেসপন্ডিং। ক্যাপ্টেন বাসেত নিবারণকে কফি খাওয়ালেন। তার সঙ্গে সগির উদ্দিনের মাধ্যমে কিছুক্ষণ গল্পগুজব করলেন। তুমি হিন্দু? জি জনাব, আমি হিন্দু। অপরাধ ক্ষমা করে দেন। হিন্দু হওয়া কোনো অপরাধ না, ক্ষমার প্রশ্ন আসছে না। মুসলমানের মধ্যে যেমন ভালো মন্দ আছে, হিন্দুর মধ্যেও তেমন আছে। জনাব, আপনার কথা শুনে আনন্দ পেয়েছি। আমিও তোমার গান শুনে আনন্দ পেয়েছি। তোমাকে একটা প্রশংসাপত্র লিখে দিচ্ছি। বিপদে পড়লে এই প্রশংসাপত্র দেখালে ছাড়া পাবে। জনাব, আপনার অনেক দয়া। দয়া টয়া কিছু না, আমি গুণের কদর করি। অন্তরে দয়া না থাকলে কেউ গুণের কদর করতে পারে না। ক্যাপ্টেন মুহাম্মদ বাসেত একটা প্রশংসাপত্র লিখে নিবারণকে দিলেন। যে কলম দিয়ে প্রশংসাপত্র লেখা হয়েছে সেই কলমটাও দিলেন। নিবারণ তার বিশেষ ভঙ্গিমায় ক্যাপ্টেন সাহেবকে প্রণাম করল। প্রণামের বিশেষ ভঙ্গিটাও ক্যাপ্টেন সাহেবের ভালো লাগল। ছবি তুলে রাখলে দেশে ফিরে দেখানো যেত। ইরতাজউদ্দিনের বাড়ির উঠানে হারুন মাঝি উবু হয়ে বসে বিড়ি টানছে। হারুন মাঝির সঙ্গে আছে তার দীর্ঘদিনের সহচর কালামিয়া। কালামিয়াকে দেখলে দুবলা পাতলা মানুষ বলে ভুল হতে পারে, তবে তার ক্ষিপ্রতা গোখরা সাপের মতো। কালামিয়াও বিড়ি টানছে। সে বসেছে ওস্তাদের দিকে পেছন ফিরে। ওস্তাদের সামনে বিড়ি সিগারেট খাওয়ার মতো বেয়াদবি সে করতে পারবে না। ইরতাজউদ্দিন বাড়ি ছিলেন না। তিনি শেখেরহাট গিয়েছিলেন কমলার ছেলের জন্যে তালমিছরি কিনতে। বাচ্চাটার বুকে প্রায়ই কফ জমে। তালমিছরি খেলে কফের দখল কিছু কমে। বাড়ি ফিরে দুজনকে বসে থাকতে দেখে তিনি বিস্মিত হলেন। হারুন মাঝি এবং কালামিয়া দুজনেই অতি দ্রুত তাদের বিড়ি ফেলে দিয়ে উঠে দাঁড়াল। ইরতাজউদ্দিন বললেন, ব্যাপার কি? হারুন মাঝি বিনয়ে নিচু হয়ে বলল, আপনার কাছে একটা আবদার। কি আবদার? ওসি সাহেবের ছেলের জন্যে একটা স্বর্ণের চেইন আনছি। চেইনটা গলায় পরাবো। তোর চুরি ডাকাতির চেইন গলায় পরাবি কি জন্যে? এটা কেমন কথা? হারুন মাঝি বিব্রত ভঙ্গিতে মাথা চুলকাতে লাগল। চুরি ডাকাতির চেইন ব্যাপারটা সত্যি। ডাকাতের জিনিসপত্র কিছুই সে সঙ্গে রাখে না। এই চেইনটা কিভাবে যেন ছিল। ইরতাজউদ্দিন বললেন, উঠানে বসে থাকবি না, বাড়িতে যা।
বাড়ি ঘর কি আমরা আর আছে যে বাড়িতে যাব? ওসি সাহেবের ছেলেটারে একটু যদি আইনা দেন, হ্যাঁ দেখি বাপের মতো চেহারা হয়েছে কিনা। তার বাপ ছিল বিরাট সাবাসী মানুষ, কইলজা ছিল বাঘের। উনারে মাইরা ফেলছে, এটা মনে হইলে রাগে শৈল কাঁপে। ওসি সাহেবের স্ত্রী আর ছেলেরে যে আপনি নিজের কাছে আইনা রাখছেন, এটা বিরাট কাজ করছেন। আপনি বেহেশতে যাইবেন এই কারণে। আমার বেহেশতে যাওয়া নিয়ে তোর মীমাংসা দিতে হবে না। হারুন মাঝি বলল, ওসি সাহেবের পুলাডারে একটু আনেন, দূর থেকে দেখি বাপকা ব্যাটা হয়েছে কিনা। ইরতাজউদ্দিন ছেলে কোলে নিয়ে বের হলেন। হারুন মাঝি আগ্রহ করে হাত বাড়ালো। এই দুর্ধর্ষ ডাকাতের হাতে ছেলে তুলে দিতে ইরতাজউদ্দিনের মন সায় দিচ্ছে না, কিন্তু ডাকাতটা এত আগ্রহ করে হাত বাড়িয়েছে। ইরতাজউদ্দিন ছেলেকে হারুন মাঝির হাতে দিলেন। মৌলানা সাহেব, ছেলের নাম কি? নাম রাখা হয় নাই। হারুন মাঝি আনন্দের সঙ্গে বলল, দেখেন দেখেন, আমারে কেমন চোখ পিটপিটাইয়া দেখতেছে। হই বেটা, কি দেখস? তোর পিতা আমারে ধরছিল, সে বিরাট সাবাসী মানুষ ছিল। তুইও তোর বাপের মতো সাবাসী হইবি, মেনা গরু হইবি না। ইরতাজউদ্দিন বললেন, অনেক হয়েছে, এখন তারে দেও, মার কোলে দিয়ে আসি। ছোট শিশুদের কখনোই অধিকক্ষণ মায়ের কোল ছাড়া করতে নাই। হারুন মাঝি ছেলে ফেরত দিয়ে ইরতাজউদ্দিনকে কদমবুসি করে বিদায় হল। ইরতাজউদ্দিন কমলার হাতে ছেলেকে তুলে দেবার সময় দেখলেন ছেলের গলায় সোনার চেইন চকচক করছে। তিনি খুবই বিরক্ত হলেন। নীলগঞ্জের ফকিরবাড়ির সামনে দুজন মিলিটারি, তারা গ্রাম পরিদর্শনে বের হয়েছে। ফকির বাড়িতে তাদের ডাব খেতে দেয়া হয়েছে। ডাব খাওয়া শেষ হবার পর তারা মহানন্দে ডাবের শ্বাস খাচ্ছে। লোকজন একটু দূর থেকে ভীত চোখে তাদের দেখছে। ফকির বাড়ির মেজ ছেলে আরও ডাব কাটছে। ডাবের পানি ফেলে দিয়ে শুধু শ্বাস বের করে প্লেটে রাখা হচ্ছে। ডাবের শ্বাস খাওয়ার এই দৃশ্যটা হারুন মাঝি এবং তার সঙ্গী কালামিয়া ধান ক্ষেতের আড়াল থেকে দেখল। হারুন মাঝি বলল, অলঙ্গা দিয়া এই দুইটারে বিনতে পারবি? কালা বলল, একটারে পারব। হারুন মাঝি বলল, তুই একটারে, আমি একটারে। কালামিয়া বলল, বাদ দেন। হারুন মাঝি সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা যা, বাদ। তাছাড়া অলঙ্গাও নাই। অলঙ্গা হচ্ছে বর্ষা, তাল গাছের কাঠ দিয়ে এই বর্ষা বানানো হয়। হারুন মাঝি মাথা নিচু করে ধান ক্ষেতের আল বেয়ে এগুচ্ছে। হঠাৎ সে তার মত পরিবর্তন করল। অলঙ্গা সঙ্গে নেই এটা সত্যি, তবে অলঙ্গা জোগাড় করা কোনো সমস্যাই না। মিলিটারি দুটা ডাব খেয়ে নিশ্চিত মনে হাঁটতে হাঁটতে নীলগঞ্জ হাই স্কুলের দিকে যাবে। তাদের যেতে হবে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তখন পিছন থেকে অলঙ্গার ঘা দিলে আর দেখতে হবে না। এদের সঙ্গে ভালো বন্দুক আছে, বন্দুক দুটা কবজা করা যাবে, ডাকাতির সুবিধা হবে। এই সময় তার হাত খালি, রামদা ছাড়া অস্ত্রপাতি কিছুই নাই। মিলিটারিদের এইসব বন্দুক কিভাবে চালাতে হয় তা অবশ্য জানা নাই, সেটা শেখা যাবে। সব বন্দুকই একরকম, গোড়ায় চাপ দিলেই গুলি। কালামিয়া, হ, চল অলঙ্গার জোগাড় দেখি। কালামিয়া ওস্তাদের দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে বলল, চলেন। দুপুর ৩টায় ক্যাপ্টেন বাসেতকে ঘুম থেকে তুলে বলা হলো সেনাবাহিনীর ২জন সদস্যকে গ্রামের লোকজন বর্ষা বিধিয়ে মেরে ফেলেছে। সন্ধ্যা ৬টার মধ্যে নীলগঞ্জের ১/৩ ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হলো। সর্বমোট ৩৮ জন মানুষকে গুলি করে মারা হলো। এর মধ্যে ঘাতক নিবারণও আছে। তার হাতে ক্যাপ্টেন বাসেত সাহেবের লেখা প্রশংসাপত্র। সেই প্রশংসাপত্রেও কাজ হল না। রাত ১১টায় ক্যাপ্টেন বাসেত হতভম্ব হয়ে গেলেন,
কারণ জঙ্গলে ঢাকা দক্ষিণ দিক থেকে নীলগঞ্জ হাই স্কুল লক্ষ্য করে কারা যেন গুলি করছে। এতটা সাহস বাঙালি কুত্তাদের হবে তা তার ধারণাতেও ছিল না। তার ধারণাতে ভুল ছিল। হারুন মাঝির সাহসের সঙ্গে তিনি পরিচিত না। হারুন মাঝি জঙ্গলের দিক থেকে গুলি করছে মিলিটারি বন্দুক কী করে চালাতে হয় এটা শেখার জন্যে। তার পরিকল্পনা ভিন্ন। সে গুলি করবে খুব কাছ থেকে। ডাকাত কখনো দূর থেকে গুলি করে না, তারা গুলি করে খুব কাছ থেকে। ভোর 6টা, প্রবল বর্ষণ শুরু হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে হারুন মাঝি তার সঙ্গী কালামিয়াকে নিয়ে নীলগঞ্জ হাই স্কুলের দিকে এগুচ্ছে। কালামিয়া বলল, ওস্তাদ, বিড়িতে টান দিতে পারলে হইতো। হারুন মাঝি বলল, বৃষ্টির মধ্যে বিড়ি ধরাইবি কেমনে? কালামিয়া হতাশ গলায় বলল, সেটাও একটা বিবেচনা। হারুন মাঝি ভয় একেবারেই পাচ্ছে না, কিন্তু তার গা ছমছম করছে। তার মনে হচ্ছে তারা মানুষ দুজন না, তিনজন। নীলগঞ্জ থানার ওসি সদরুল আমিনও তাদের সঙ্গে আছে, তবে ওসি সাহেবকে স্পষ্ট দেখা যাচ্ছে না। হারুন মাঝি জানে এই সবই মনের ধান্ধা। মন অনেক ধান্দাবাজি করে, তারপরেও সে ওসি সাহেবকে মন থেকে দূর করতে পারছে না। এই বিষয়টা নিয়ে কালামিয়ার সঙ্গে কথা বলতে পারলে হতো। কথা বলা ঠিক হবে না। কালামিয়া প্রচণ্ড সাহসী, কিন্তু সে ভূত প্রেত ভয় পায়।